হাড়ভাঙি গ্রামে ফেরার পথে একটা মানে ভয়ঙ্কর দুর্ঘটনা, আর তারপর জীবনের একেবারে শেষ মুহূর্তগুলোর এক করুণ ছবি। আজ আমরা এই এই গভীর বেদনাদায়ক ঘটনাটা নিয়েই কথা বলবো। চলুন এই অভিজ্ঞতার গভীরে যাই। প্রথমেই যে ছবিটা আসছে সেটা হলো দুর্ঘটনার ওই চরম মুহূর্তটা। গাড়ির হর্ন, বিকট আওয়াজ, তারপর শুধু অন্ধকার, হাইওয়ের ধারে পড়ে থাকা। একদম ওই মুহূর্তের যে অসহায়ত্বটা, মানে কথা বলতে পারছে না, যন্ত্রণা হচ্ছে, চারপাশের শব্দ আসছে, কিন্তু কেমন যেন কুয়াশার মতো লাগছে, মস্তিষ্কে ঠিক পৌঁছচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই ছবিগুলো খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে আকস্মিক আঘাতে মানুষের শারীরিক আর মানসিক স্থবিরতা। মানে শরীরটা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। ঠিক তাই, শরীর সাড়া দিচ্ছে না, কিন্তু চেতনাটা আছে। উফ, সেই অবস্থাটা যে কি ভয়াবহ হতে পারে সেটা এখান থেকেই বোঝা যায়। গলা শুকিয়ে যাচ্ছে, চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না। এই বিবরণগুলো আসলে চরম অসহায়ত্বেরই প্রতীক। ঠিক। আর দেখুন, এই বর্তমানের ভয়ঙ্কর অসহায়ত্বের ঠিক বিপরীতেই বর্ণনাকারী আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? দুর্ঘটনার কয়েক ঘন্টা আগের সময়ে। হ্যাঁ, শান্তিনিকেতনের হোস্টেলের ঘরে। পড়াশোনা, ভবিষ্যতের স্বপ্ন। MA পাশ করার পর রামকৃষ্ণ মিশন থেকে ট্রেনিং, সরকারি চাকরি, জুনিয়র বন্ধুর সাথে কথা বলছে। এমনকি ছোটবেলার ভালোবাসার কথাও, মানে যাকে কথা দিয়েছিল ফিরে এসে জীবন শুরু করার। এই যে স্মৃতিচারণ, এর কারণ কি হতে পারে? মানে ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এটা একটা খুব জোরালো কন্ট্রাস্ট তৈরি করার জন্য। বর্তমানের ওই ভয়াবহতার পাশে অতীতের বা ভবিষ্যতের সুন্দর স্বপ্নগুলোকে রাখা। আচ্ছা, এতে বৈপরীত্যটা আরও বেশি করে চোখে লাগে। শান্তিনিকেতনের পড়াশোনা, ওই দর্শন নিয়ে আলোচনা, বন্ধুর সাথে আড্ডা, ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা, এই সব কিছু কি জীবনের স্বাভাবিক ছন্দ, আশা, সম্ভাবনা, এগুলোর প্রতীক। আর ঠিক তারপরেই যখন আমরা আবার ওই হাইওয়ের ধারে পড়ে থাকা রক্তাক্ত শরীরটার কাছে ফিরে আসি, তখন জীবনের ওই ভঙ্গুরতা, ওই আকস্মিকতার বোধটা আরও তীব্র হয়ে ওঠে। হ্যাঁ, ওই যে বাড়ি ফেরার আগে প্রেমিকার জন্য ধনেখালির শাড়ি কেনার কল্পনা, বর্তমান বাস্তবতার নিরিখে ভাবলে উফ, কি যে করুন। ঠিক। বাড়ির কথাও খুব খুব আবেগ দিয়ে বলা হয়েছে। অসুস্থ বাবা, সংসারের চাপে প্রায় ভেঙে পড়া দিদি, তাদের জন্য কিছু করার তাগিদটাই যেন বাড়ি ফেরার মূল কারণ। একদম। বাবার আত্মত্যাগ, ছোটবেলায় লণ্ঠনাতে প্রাইভেট পড়াতে নিয়ে যেতেন, নিজের কষ্ট ভুলে ছেলের জন্য বই কিনে দেওয়া। আর দিদির লুকিয়ে জামরুল পেয়ারা এনে দেওয়া, ভাইয়ের জন্য নিজের শখ আহ্লাদ সব বাদ। হ্যাঁ, এই ছোট ছোট ঘটনাগুলো, এগুলো চরিত্রের যে পারিবারিক বন্ধন, যে দায়িত্ববোধ, সেটাকে খুব স্পষ্ট করে। এই অংশটা চরিত্রের মানবিক দিকটা তুলে ধরে। মানে শুধু নিজের স্বপ্ন নয়, পরিবারের প্রতিও একটা গভীর টান, একটা দায়িত্ববোধ, এটাই তার বেঁচে থাকার ইচ্ছাকে আরও জোরালো করে তোলে। বাবার অসুস্থতা, দিদির বিয়ে দিতে না পারার কষ্ট, এগুলো তো শুধু সমস্যা নয়, এগুলো তার কাঁধে চেপে থাকা বিরাট ভার। ঠিক। আর এই ভারটা বহন করার জন্যই তো তার একটা চাকরি দরকার, বাড়ি ফেরা দরকার। এই পরিস্থিতিতে দুর্ঘটনাটা শুধু একটা শারীরিক আঘাত নয়, এটা তার সমস্ত স্বপ্ন আর দায়িত্বের ওপর একটা নির্মম আঘাত। মায়ের স্মৃতির কথাও আছে, বিশেষ করে মায়ের হাতের খাবারের কথা, নারকেল নাড়ু, গুড়ের পায়েস। হ্যাঁ, মোয়া, সুজির খিচুড়ি, এগুলো তো শুধু স্মৃতি নয়, এগুলো আসলে ওই বাড়ির নিরাপত্তা, ভালোবাসা, সেটা প্রতীক, যা থেকে সে এখন অনেক অনেক দূরে। এরপর বর্ণনাকারী আবার বর্তমানে ফিরে আসছেন। ওই অ্যাম্বুলেন্স ডাকার অস্পষ্ট শব্দ, শরীরটা অসাড় কিন্তু ভেতরে তীব্র একটা আকুতি, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরতে চাই না। এই আকুতিটা, এটাই যেন কাহিনীর কেন্দ্রে। কিন্তু সবচেয়ে মর্মান্তিক কি, সেই চিৎকারটা বাইরে আসছে না। হ্যাঁ, এখানেই যেন ব্যক্তির সাথে বাইরের জগতের একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। ঠিক। আর এই দেওয়ালটা শুধু শারীরিক অক্ষমতা নয়, এটা একাকিত্বেরও। চারপাশের লোক জমেছে, কথাবার্তা চলছে, কিন্তু তার ভেতরের যে আর্তনাদ, সেটা কেউ শুনতে পাচ্ছে না। সে ভাবছেও যে দুর্ঘটনাটা ব্যস্ত হাইওয়েতে হয়েছে বলে হয়তো রক্ষা, নির্জন রাস্তায় হলে কি হতো। এই ভাবনাটা একদিকে যেমন খুব বাস্তবসম্মত, তেমনি জীবনের অনিশ্চয়তাকেও তুলে ধরে।
মানে কিছুক্ষণ আগেই যে লোকটা ভবিষ্যতের কত পরিকল্পনা করছিল সে এখন মৃত্যু আর জীবনের মাঝখানে দুলছে। বাড়ি ফেরার ওই উত্তেজনা, উপহার কেনার পরিকল্পনা, ওগুলোও মনে পড়ছে। বাবার জন্য পাঞ্জাবি, দিদির জন্য জামদানি, মায়ের রূপোর পায়েল, আর প্রেমিকার জন্য ধনেখালি শাড়ি। এই তালিকাটা তো শুধু জিনিসের নয়, এটা তার ভালোবাসা, তার যত্ন, সেটারই প্রকাশ। সারপ্রাইজ দেওয়ার কল্পনা, বাড়ির লোক কেমন রিয়্যাক্ট করবে, দিদি হয়তো চিৎকার করে উঠবে, মা কাঁদবে, বাবা গম্ভীর গলায় কিছু বলবে। এই বিষয়গুলো তার বাড়ি ফেরার আনন্দ, তার আকাঙ্ক্ষা, সেটাকে যেন মূর্ত করে তোলে। কিন্তু এই আনন্দের ঠিক পরে আবার ওই ভয়ঙ্কর মুহূর্তের স্মৃতি। হ্যাঁ, নলাহাটির বাজারে জলের বোতল কিনতে যাওয়া আর ওই বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কা। জীবনের স্বাভাবিক ছন্দে একটা আকস্মিক ছেদ, আর চালকটা পালিয়ে গেল। সেটাই, এটা যেন সমাজের ওই উদাসীনতা বা দায়িত্বজ্ঞানহীনতার একটা প্রতীক। অন্যের ভুলের শিকার হওয়া, এই উপলব্ধিটা খুব পরিচিত, তাই না? অনেক সময় তো এমন হয়, আমাদের কোনো দোষ নেই, কিন্তু ফল ভোগ করতে হয়। বর্ণনাকারীর মনে হচ্ছে সে বাড়ি পৌঁছতে পারবে তো, প্রিয়জনদের মুখ আর দেখতে পাবে কি না, এই আশঙ্কাগুলোই তখন প্রধান মানসিক যন্ত্রণা। কিন্তু এর পরে যা ঘটছে সেটা বোধহয় দুর্ঘটনার চেয়েও বেশি ভয়ঙ্কর। কি সেটা? মানুষের যে প্রাথমিক উদ্বেগ বা সাহায্য করার ইচ্ছে, সেটা যেন মিলিয়ে যাচ্ছে। শুরু হচ্ছে অন্য একটা পর্ব, নির্লিপ্ততা, আর তারপর লুটপাট। মানে প্রথমে কিছু লোক সরে গেল এই ভেবে যে কে কার খবর রাখে। হ্যাঁ, আর তারপর একজন পকেট থেকে ওই কিপ্যাড ফোনটা চুরি করে পালালো। ভাবা যায়। এই ঘটনাগুলো সমাজের একটা, কি বলবো, অন্ধকার দিক তুলে ধরে। আর অন্যেরা? তারা চুপ করে দেখল। হ্যাঁ, অন্যদের নিষ্ক্রিয়তা বা চুরির প্রতি ওই পরোক্ষ সমর্থন। আরে ধরতে যাব কেন, এটাও তো খুব চিন্তার বিষয়। ফিসফিস করে কথা বলছে, সোনার চেন, টাকা, সুটকেসের জিনিস, এগুলোর প্রতি লোভ। এটাই প্রমাণ করে কিছু মানুষের কাছে জীবনের চেয়ে ওই সব জিনিসের দাম বেশি। আর বর্ণনাকারী, সে তো অসহায় দর্শক, চিৎকার করতে পারছে না, শুধু দেখছে। মানুষের ওই সহানুভূতি দেখানো মুখের আড়ালে যে লোভটা লুকিয়ে আছে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে। মনে মনে আকুতি করছে, সব নিয়ে নাও তোমরা, শুধু আমায় হাসপাতালে পৌঁছে দাও। এই আর্তনাদটা, এটা সভ্য সমাজের গালে একটা বিরাট চর। একজন মানুষ বাঁচার জন্য তার সবকিছু দিয়ে দিতে চাইছে, আর অন্যরা সেই সবকিছু কেড়ে নিতেই ব্যস্ত। লুটপাটের চরম পর্যায়টা তো আরও নির্মম। একে একে সোনার চেন, মানি ব্যাগ, যার মধ্যে মায়ের সাথে পুরনো ছবিটাও ছিল, ও রূপোর আংটি, এমনকি পায়ের জুতো, চামড়ার বেল্ট, সব খুলে নিচ্ছে। ছি! এই বিবরণগুলো, এগুলো শুধু শরীরকে নয়, মনকেও যেন নগ্ন করে দেয়। প্রত্যেকটা জিনিস কেড়ে নেওয়ার সাথে সাথে তার অস্তিত্বের এক একটা অংশ যেন মুছে ফেলা হচ্ছে। আর লুটেদের উল্লাস, এটা তো চামড়ার বেল্ট ভালো দামে বিকবে, টাকাগুলো ভাগ করে নি। চূড়ান্ত অমানবিকতা। মানে সভ্যতার মুখোশটা এখানে একদম খুলে পড়ে গেছে। এই সময়ে, এই চরম মুহূর্তে বর্ণনাকারীর মনে পড়ছে শান্তিনিকেতনের সেই ঘটনাটা, বাইপাসে মরা ময়ূরের দেহ থেকে পালক ছিঁড়ে নেওয়ার দৃশ্য। হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ। সেদিন সে নিজেও ওই ভিড়ের অংশ ছিল, হয়তো তারও একটা পালক নেওয়ার ইচ্ছে হয়েছিল। আজকের ঘটনার সাথে সেদিনের ঘটনার মিল খুঁজে পাচ্ছে সে। দুটো ক্ষেত্রেই তো মৃত বা মৃত্যু পথযাত্রীর থেকে লুটপাট। এই উপলব্ধিটা তাকে একটা গভীর, আত্মদংশনে ফেলে দেয়। সে বুঝতে পারে সে নিজেও হয়তো একদিন সেই লুটেরাদের মানসিকতারই অংশ ছিল। এটা কি তাহলে তার পাপের শাস্তি? এই প্রশ্নটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শেষবারের মতো প্রিয়জনদের মুখ ভাসছে, মা, বাবা, দিদি। যে জেগে বাড়ি ফিরতে চেয়েছিল, সে ফিরবে ঘুমন্ত দেহে, যে ঘুম আর ভাঙবে না। সবকিছু কেড়ে নেওয়ার পর কি রইল? শুধু শূন্যতা আর ওই উপলব্ধির যন্ত্রণা। এটাই তার শেষ সম্বল। আর ঠিক তখনই ওই অলৌকিক ঘটনাটা বা দর্শনটা ঘটে। ঘন অন্ধকারের মধ্যে তীব্র আলো। হ্যাঁ, আর তার মধ্যে দিয়ে এক অপার্থিব সৌন্দর্য নিয়ে একটা ময়ূরের এগিয়ে আসা। সেই ময়ূর যাকে সবাই মিলে ছিঁড়ে নিয়েছিল। কিন্তু তার চোখে রাগ বা প্রতিহিংসা নেই, আছে শুধু নীরব দুঃখ। এখানেই আসে ওই গভীর উপলব্ধিটা। এই সমাজে সবাই একদিন ময়ূর, আবার নিজেরাই লুটেরা। এই ভাবনাটা, এটা গল্পের মূল সুরটাকে যেন একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়। এটা কি শুধুই তার ব্যক্তিগত উপলব্ধি, নাকি একটা বৃহত্তর সামাজিক সত্যের দিকে ইঙ্গিত? আমার তো মনে হয় দুটোই। একদিকে এটা তার ব্যক্তিগত পাপ বোধ,
প্রায়শ্চিত্তের একটা প্রতীকী রূপ। সেদিনের ঘটনায় নিজের ওই নীরব অংশগ্রহণকে সে এখন এই পরিণতির সাথে মেলাচ্ছে। আচ্ছা। আর অন্যদিকে এটা একটা শক্তিশালী সামাজিক রূপকও বটে। আমরা সবাই একদিকে শিকার, আবার সুযোগ পেলে শিকারীও হয়ে উঠি। সৌন্দর্য, দুর্বলতা বা অসহায়ত্বকে ছিঁড়ে খুঁড়ে উপভোগ করার প্রবণতা হয়তো সমাজের গভীরে কোথাও লুকিয়ে আছে। ময়ূরের ওই নীরব দুঃখ, সেটা যেন ওই কঠিন সত্যেরই প্রতিচ্ছবি। হ্যাঁ, আর তার চোখে রাগ না থাকাটা হয়তো এটাই বোঝায় যে এটা কোনো একজন ব্যক্তির দোষ নয়, এটা হয়তো ব্যবস্থা বা মানসিকতার সমস্যা। ময়ূরটা মিলিয়ে যায়, আর তারপর একটা নিঃশব্দ ডাক শোনা যায়, স্রষ্টার নাকি বিবেকের, যা তাকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলছে। প্রাণের ধীরে ধীরে শরীর ছেড়ে বেরিয়ে যাওয়া, চোখে চিরন্তন ছায়া নেমে আসা। এভাবেই গল্পের নায়কের যাত্রা শেষ হয়, রেখে যায় এক গভীর শূন্যতা। হ্যাঁ, সমাপ্তিটা খুবই বিষণ্ণ কিন্তু শক্তিশালী।